আমরা হাসছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঈদ মোবারক। ঈদ মোবারক। এইবারের ঈদটা তো ডেফিনেটলি আলাদা, মানে আগের বছরও তো মানে আওয়ামী লীগ ছিল না, তারপরে আন্দোলন পরবর্তীতে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, তো এইবারের ঈদ কি একটু আলাদা সারা জীবনের ঈদগুলোর চাইতে? একটু আলাদা, কারণ ওই সময় ছিল ঈদের সময় একটা সাফোকেশনের মধ্যে ছিল আমাদের ঈদটা। শেখ হাসিনা, কোনো কথা বলা যায় না, কোথায় কি করব সেটা। এখন একটু ফ্রি, তবে আমার গতকালকে মানে এই এটা রিয়েলাইজেশন হয়েছে, সেটা হলো আমরা কিন্তু দিন শেষে একটা জেলের মধ্যেই আছি, অর্থাৎ জেলার চেঞ্জ হয়, একটা ফেস যায় আর একটা ফেস আসে। আপনি চিন্তা করেন আমাদের যে ভূখণ্ডটা রয়েছে চারদিকে কাঁটাতার রয়েছে এবং সেখানে আছি। তো আমরা একটা স্লাম বা বস্তি, যেরকম মুম্বাই বস্তি থাকে, বিহারি ক্যাম্প থাকে, আমরা একটা ক্যাম্পের মধ্যে আছি, সেখানে আমাদের ঈদটা হচ্ছে। তবে ঈদের বিষয়টা তো নট অনলি যে জিও পলিটিক্যাল জায়গা থেকে, এটা তো আল্লাহর সাথে একটা কানেকশনের জায়গাও আছে, যে আমরা একটা সংযমের মাস শেষ করেছি এবং পরবর্তীতে সবাই উদযাপন করতেছি যে সুস্থভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সবার মধ্যে আনন্দটা অনুভূতিটা শেয়ার করে নেওয়া। তো এই বছর আনন্দ অনুভূতি শেয়ারটা একটু সবার মধ্যে একটু ছড়িয়ে পড়েছে, সবাই একটা নতুন ডেমোক্রেসির দিকে যাত্রা শুরু করেছে। যদি আমরা ফুল শুরু করতে পারি নাই, তবু যে না মনে মনে যে পাগল যেভাবে সুখ নেয়, সেভাবে তো একটু সবাই সুখের মধ্যে আছে। আচ্ছা, মনে মনে সুখের মধ্যে আছেন। এই ঈদে মানে গিফট বেশি আসছে না বেশি দিতে হয়েছে? গিফট আমি বেশি দিতে হয় নাই, তবে আমাকে কয়েকটা পাঞ্জাবি দিয়েছে। একটা সময় আসে যখন রেসপন্সিবিলিটি তো হয়তো আব্বু আম্মু, কিন্তু আমাদের জায়গাটা হলো রাজনীতিবিদ, অর্থাৎ আপনি যত দিবেন আসলে শেষ বলে কোনো কিছু নাই। তো আমাদের কাছে ঈদের সময়টা চলে আসে ভোটার যারা, নেতাকর্মী যারা, তাদের প্রায়োরিটি, অর্থাৎ একটা সময় যেমন আমাদের ফ্যামিলি প্রায়োরিটি থাকে, তখন ভোটার অথবা কারণ তাদের অনেক বেশি তাদের সাথে সময় কাটানো হয়, কারণ রাজনীতি যারা কারো তাদের ফ্যামিলি সার্কেলটা যারা পলিটিক্স করে, ভোটার যারা অথবা সহযোদ্ধা যারা, তাদের সাথে একটা ফ্যামিলি বন্ডিং গড়ে ওঠে। ফলত ঈদের আগে তাদের সাথে দেওয়া নেওয়া গিফট, এই বিষয়টা একটু বেশি থাকে আর কি। তারপর আজকে যে পাঞ্জাবিটা পরে আসছেন খুব প্রিয়জন, স্পেশাল কেউ এবং বিশেষ ডিমান্ড বলেছে নাকি যে না টিভিতে তুমি এই প্রোগ্রাম এই পাঞ্জাবিটা পরবা? ও আচ্ছা, এই পাঞ্জাবিটা হলো আমি ইলেকশনের সময় বলেছিলাম যে সব ভোটারদের বাসা যাবো, দাওয়াত খাবো, এবং আমার বেসিক্যালি কারণ আমি ভোটারদের অনেক কিছু করতে পারি নাই, ফলত আমি বলছি আপনাদের ধন্যবাদ দিতে আসবো। তারা এটা অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমি এক ভোটারের বাসায় হলো দাওয়াত খেতে গিয়েছি, সে আমাকে এটা গিফট করেছে। আচ্ছা, এজন্য তার সম্মানার্থে। তা একজন যেহেতু দিয়েছে, এটা অনেকেরই হয়তো মনে মনে থাকতে পারে যে ঠিক আছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমি একটা পাঞ্জাবি দিই। না, অনেকেই বলতেছে যে ভাই আপনাকে তো পাচ্ছি না, আপনার জন্য পাঞ্জাবি কিনে আমি ঘুরতেছি। তো অনেকেই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসা পেয়েছি। এটা আমি মনে করব যে মানে এটা একদিকে হলো অনেক রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধের জায়গা, আমাকে আরো বাড়িয়ে দিচ্ছে। অনেক মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, নট অনলি যে কল দিচ্ছে, কথা বলছে, তা বলতেছে ভাই আপনাকে কিছু দিতে চাই, কি দিতে পারি। আমি বললাম না কিছু লাগবে না, ভোটটা দিয়ে না, এটাই আমার হলো পরবর্তীতে লাগবে। তো আমি ভোটার কানেকশনটা, অর্থাৎ কিভাবে একজন ভোটারে আরো ক্লোজে যাওয়া যায়, সেই জিনিসটার আমি কাজ করছি। তো এই ঈদে যেটা আমি করছি, সাধারণত ঈদে যারা পলিটিক্যাল পার্সন, তো পলিটিক্সের একটা হলো জনগণ আর একটা হলো পার্টি বা হায়ার বলে একটা জিনিস আছে, যে এস্টাবলিশমেন্টের অংশ, যে একটু যারা সচিবালয় আছে তাদেরকে একটু ফোন দেওয়া, বড় বড় রাজনীতিবিদ যাদেরকে একটু ফোন দেওয়া, কানেকশন নেটওয়ার্কিংটা বিল্ড আপ করা। তো আমি এটা বাদ দিয়ে দিয়েছি একদম। কেন? আমি মনে করি যে ভোটারদের চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই, এটা আমাকে এই ইলেকশনের একটা রিয়েলাইজেশন আমার, অর্থাৎ জনগণ। ফলত আমি তাদের কাছে বেশি বেশি যাই, কারণ আমি যদি একটা ক্রিমিনাল বা বড় বড় এস্টাবলিশমেন্ট অথবা একদম ভালো মানুষও তার সাথে বসি, তার সাথে অনেক বেশি এক্সচেঞ্জ আসে। আর যারা ভোটার তারা আপনাকে উজাড় করে ভালোবাসা দিবে, আপনার সাথে এক্সচেঞ্জের বেশি সম্পর্ক থাকে না। আপনি শুধু তার কাছে থাকবেন, তার হৃদয়ের কথাটা বলবেন, এবং তার চেয়ে পাওয়ারফুল পৃথিবীতে কোনো আর বোম নাই। এবং সেই ভোট দিয়ে আপনার পুরা আপনি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছেন, এস্টাবলিশমেন্ট, দুর্নীতির টাকা সব কিছু দিয়ে সেটা তো দলিসাৎ করে দিবে। সো না, কিন্তু পাওয়ারফুল জায়গা থেকে ভোটারদের উপরে কোনো কিছু নেই। কিন্তু ভোটারদের যেমন আপনার দাবি ছিল যে আপনি ভোট পেয়েছেন ঠিকই, কিন্তু জিতিয়ে দেওয়া হয়েছে আরেকজনকে। জি, তো সেটা যদি হয়েও থাকে, জি, সেটা তো করেছে এস্টাবলিশমেন্ট। জি, তো তাদের সাথে নেটওয়ার্কিং না থাকলে কেমন হবে? আমি তো এটা ভাঙতে চাই, এটা একদম ভেঙে চুরমার করে দিব। কারণ আমরা তো এটা অভ্যুত্থানের পরে নিউ সেটেলমেন্ট চাই। এখন ওল্ড গার্ডস যারা, ওল্ড গার্ডসটা তো তাদের যেই সিস্টেমটা আছে, যে সিস্টেমের কারণে তো অলরেডি ফেইল্ড বাংলাদেশ, অর্থাৎ দুদক ফেইল্ড, নির্বাচন কমিশন ফেইল্ড, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো ফেইল্ড হয়ে গিয়েছে। ফলত ওইটা তো আমার আর দেখার কোনো কিছু প্রয়োজন নেই। যেটা ফেইল, যেটা ব্যর্থ, ওইটা থেকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। ফলত তারা তাদের সিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন সব কিছুই করবো, কারণ আমরা তো নতুন সিস্টেম করতে চাই। আচ্ছা, ছোটবেলা থেকেই একটু ডান পিঠে ছিলেন, এরকমই মানে আপনাকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই নির্বাচনে বিশেষ করে, এবং আপনার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তিনি তখনও অসুস্থ,
এবং আপনিও স্ট্যাটাস দিয়েছেন যে তাকে মানে তার সুস্থতা কামনা করে। আম, তো আল্লাহ তাকে সুস্থ করুক, এই আনন্দের সময়টা হয়তো তার পরিবারের সাথে সে ভালো সময় কাটাতে পারতো। এবং তারা যেহেতু এস্টাবলিশ রাজনীতিবিদ, তাদের আরও ব্যস্ততা হয়তো বেশি থাকতো, সেই জায়গায় তিনি সময় কাটাতে পারলেন না। আপনি যেখানে নির্বাচন করেছেন এই আসনটাতে, ধরেন আপনাকে যেভাবে সামনে আসছেন সেই জায়গাটা এক বাংলাদেশের নতুনত্ব রাজনীতিবিদদের ক্ষেত্রে, এরকম হিউমার, এইরকম আনন্দদায়ক বিষয়ে বা এইরকম সবার চোখ ঢাকা আর্টের দিকে, এইরকম একটা জায়গা আপনি কিভাবে তৈরি করলেন? এটা কি ইচ্ছাকৃত নাকি আপনার ছোটবেলা থেকে আপনি এরকম? প্রথমত মানে আমি ভোটার যারা তাদেরকে অনেকগুলা অডিয়েন্সকে কয়েকটা ভাগে আমি ভাগ করেছি। লাইক দ্যাট এখানে কিন্তু সবগুলো পলিটিক্যাল পার্টির কেন্দ্রীয় অফিস, ফলত তাদের একটা ইনফ্লুয়েন্স থাকে, এবং এখানে বাইতুল মোকাররম থেকে ইসলামিক যারা, তাদের একটা বড় ডোমিনেন্সের জায়গা থাকে। তো আমি তো প্রথমে একদম ক্যাম্পেইনে নেমেছিলাম, একটা পেজ খুলেছি, তো আমাকে সবাই মেসেজ দিয়েছে যে আপনি ওসমান হাদির ভাইয়ের মতন ক্যাম্পেইন করতে হবে। তো আমি মসজিদে গিয়েছি, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম, যখন সবাই বের হতো তখন আমি সবার সাথে লিফলেটটা ধরিয়ে দিতাম বা কথা বলতাম। তো এটা ছিল আমার একটা, যে যারা ইসলামিক পিপল, রিলিজিয়াস পিপল, তাদের কাছে। তো এরপরে আমি আবার দেখলাম যে যারা ছোট ছোট বাচ্চা, ওরা কিন্তু বাবা মাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করতে পারে, এবং এটা গণ অভ্যুত্থানটা ডিরেক্টলি তারা দেখেছে। পরে তাদের জন্য আমি ফান হিউমারের মধ্যে একটা ক্রিয়েশন করলাম। আবার এই যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য আলাদা কমিউনিকেশন করলাম, যারা জেএনজি আছে তাদের জন্য আলাদা কমিউনিকেশন করলাম। এবং সেখানে পরবর্তীতে যখন আমি পথে পথে আমাকে কেউ বিরক্ত করেছে, তখন তার জন্য একটু কমিউনিকেশন করলাম। এবং ঢাকা আটটা নট অনলি যে একজন প্রার্থীকে শুধু কম্পিটিটরকে হ্যান্ডেল করতে হয়, এটাকে ন্যাশনাল পলিটিক্সে হ্যান্ডেল করতে হয় এখানে। যেমন এখানে ইনকিলাব মঞ্চ ছিল, ডাকসু ছিল, শিবিরের কেন্দ্রীয় কমিটি ছিল, তারপরে 11 দলীয় জোটের সবগুলো সেন্ট্রাল অফিস এখানে ছিল, তারপর এস্টাবলিশমেন্টের সচিবালয় এখানে ছিল, যমুনা এখানে ছিল। তো আমার অনেক পথ ক্রস করে হলো ওই জায়গায় যেতে হয়েছে। তো প্রত্যেকটা অডিয়েন্সের জন্য আলাদা আলাদা আমার কানেক্টিভিটি করতে হয়েছে। তো হয়তো মিডিয়ার মাধ্যমে কোনো বিষয় এসেছে, কোনো বিষয় আসে নাই আমার। আচ্ছা, কিন্তু ছোটবেলা থেকেই মানে আমি বেসিক্যালি আমি তো মার্কেটিং এর স্টুডেন্ট, ফলত আমি যখন বাচ্চার সাথে কথা বলবো, আমি যখন ক্যান্ডি চকলেটের বিজ্ঞাপন দিব, তো সেখানে তো আমি খুবই মানে সিরিয়াস মোডে কোনো কিছু করবো না, ফান, ক্যান্ডি খাও ক্যান্ডি খাও। আবার আমি যখন চিজ বার্গার বা কোনো কিছু, সেটাতে এক ধরনের কমিউনিকেশন করব। অথবা আমি যখন সিরিয়াস কোনো প্রোডাক্ট, লাইক মেডিকেল প্রোডাক্ট যেটা জীবন বিনাশ করতে পারে, ওইটা এক ধরনের কমিউনিকেশন করব। সো কমিউনিকেশন তো ডিফারেন্ট পয়েন্টে একসাথে করে তারপরে হয়তো ডেলিভারি করতে হয়, এটা টাফ ছিল না, ডান পিঠে বা ছোটবেলা থেকে এই ধরনের ক্যারেক্টারের কথা জিজ্ঞেস করলাম এই কারণে যে আপনি গ্রামে বড় হয়েছেন, আপনি চাঁদপুরের মানুষ। সেই জায়গায় গ্রামের ক্ষেত্রে যে ছেলেরা যেটা করে আর কি, যে ডাব চুরি করে খায়, রস চুরি করে খায়, এগুলো করতেন না? না, এটা আমি করার সুযোগ পাই নাই, বিকজ দ্যাট আমার ছোটবেলা থেকেই মানে পড়াশোনাটা বেশি আগ্রহ ছিল। আচ্ছা, তো আপনার স্কুল ক্লাসের রোল এক থাকতো সবসময়? 1, 2, 3 এর মধ্যেই থাকতো। তো দেখা গেছে আমার পড়াশোনার পরে যতটুকু হয়তো পত্রিকা পড়তাম অথবা একটু থিঙ্কিং করতাম, তো ওই সময়টা যে প্রতিবেশী যারা আছে ওদের সাথে যে খেলাধুলা করে, ওই টাইমটা আসলে আমি স্পেসটা পাইতাম না। আর আমি খেলতে যাইতাম মাঝে মধ্যে, ওটাতে আমার টানতো না। কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে একাডেমিশিয়ান হওয়া, বা চিন্তা জগতে থিঙ্কিং লেভেলে একটু কাজ করা। তো ফলত ওই জায়গাটা থেকে আমার এই দিকটায় বেশি আগ্রহ ছিল। আর একটু টাইট স্কেজুলের মধ্যে আব্বু রাখতো, ফলত এটা আমাদের সম্ভব ছিল না। আর আমাদের বাড়িটা ছিল একা বাড়ি, অর্থাৎ অনেক বংশধর, আমাদের পাটোয়ারি বংশ, একসাথে আমরা অনেকগুলো ফ্যামিলি ছিলাম, পরে আমরা একা বাড়ি করে চলে আসি। তো ফলত একা বাড়িতে থাকার কারণে দেখা গেছে নিজেদের সাথে, ফ্যামিলির সাথে বেশি, ওই সার্কেলের সাথে তো বেশি কানেকশনটা হয়নি। সার্কেল, এই যে এনসিপির বৈষম্য বিরোধী আন্দোলন অথবা নাহিদ আসিফদের সাথে যোগাযোগটা, এইটা কিভাবে, মানে ঢাকায় আসার পর, মানে ইউনিভার্সিটিতে থাকাকালীন? হ্যাঁ, ইউনিভার্সিটিতে থাকাকালীন আমি তো ইউনিভার্সিটিতে যখন হল লাইফে ছিলাম, তখন তো ছাত্রলীগে বিরক্ত হয়ে আমি বলছি যে ঠিক আছে, তাহলে আমিও রাজনীতি করব। তো তখন তো অ্যাক্টিভিজম শুরু করি। এবং তখন হলে ছিলেন? আমি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হলে ছিলাম। তো একদিন এক ছাত্রলীগের ছেলে এসে বলতেছে যে এই সুরে বাচ্চা, এই প্রোগ্রামে যাবি না কেন? ও আমার মানে ব্যাচমেট ছিল। তো আমি খুবই আশ্চর্য হয়েছি। ফানের সুরে নাকি সিরিয়াসলি? এটা সিরিয়াসলি আমাদেরকে, মানে যারা একটু ছাত্রলীগের পোস্টেড ছিল বা সিরিয়াস পলিটিক্স করতো, তারা তাদের সহযোদ্ধা, তাদেরকে অনেক খুব বাজেভাবে ট্রিট করতো। লাইক থাকে না অনেক বস অফিসে যারা তার অধীনস্থ কর্মকর্তা, তাদেরকে খুব বাজেভাবে ট্রিট করা। তো ওইখানে ব্যাচমেট হইলো আপনার যারা একটু সিনিয়র পোস্টে চলে যাও, তারা ওই ধরনের ট্রিটমেন্টে যায়। এটা নট অনলি ইন দ্য ছাত্রলীগের পলিটিক্স, এটা বিএনপি অথবা অন্য জায়গায় এই কালচারটা আছে। তো তখন আমার মনে হলো যে আমার যদি মান মর্যাদা স্বকীয়তা নিয়ে বাঁচতে হয়,
তাহলে আমারও সেই জিনিসটা করতে হবে। পরে আমি ইউনিভার্সিটি একটা দেওয়ালে একটা লেখা দেখেছিলাম, পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা হলো শোষিত আর একটা হলো যারা শাসন করে, এছাড়া পৃথিবীতে আর কোনো ভাগ নেই। তো আমি যদি শোষিতই থাকি তাহলে আমি যারা শাসন করে ওদের ভাগও একটু যেতে হবে। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে অ্যাক্টিভিজমে জড়িত হওয়া। তারপর আমার ছাত্রলীগা কখনো কিছু বলতে পারে নাই, আমি আমার মতন চলেছি। তো ডাকসু মুভমেন্টের পরে একদিন আমরা আন্দোলন করতেছিলাম যে ডাকসুটা তো তখন ভোট চুরি করা হয়েছিল, নূর এবং আক্তার জিতেছিল। তো আমরা যে প্যানেল ছিলাম সেখান থেকে আমরা বলেছিলাম আমরা ডাকসু বয়কট করব। ওই সময় তারা করে নাই, এটা আলাদা প্রাসঙ্গিক আলোচনা। তো ওইখানে আমি দেখলাম যে মাহফুজুল একটা ক্যামেরা নিয়ে ঘুরতেছে, তো পরে ওর চুল বড় বড় ছিল। তো আমি তো মিছিলের সামনে সবসময় থাকতাম, তো আমি ওকে ডাক দিলাম যে তুমি, বললো ভাই আমি একটা ডকুমেন্টারি করতেছি, এই যে ডাকসুর পরে যে মুভমেন্টগুলো হচ্ছে। তারপর আড্ডা কথাবার্তা, তারপর আমি দেখলাম যে ওর মধ্যে একটা থিঙ্কিং লেভেল ক্যাপাসিটিটা অনেক ভালো। তারপর আড্ডা, গল্প, ইন্ডিয়ান পলিটিক্স, নেপাল পলিটিক্স এবং আমাদের হিস্টোরিক্যাল যে পলিটিক্যাল লাইনগুলো রয়েছে সেগুলো আড্ডা, গল্প। এর মধ্যে হলো আমি একদিন একটা ইভেন্ট খুলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, এটাতে 10K তখন মানে মেম্বার লাইক ছিল। ফেসবুকে একটা ইভেন্ট করছিলাম, ইন্ডিয়ান যে ফেসিস্ট রিজিমটা যে চলতেছে এবং বাংলাদেশে যে তাদের এই কাঠামোটা মানে খুবই গভীর হয়ে উঠতেছিল। আবরার ফাহাদের ওই সময় আমি একটা ইভেন্ট খুলতেছিলাম। তো পরে নাহিদের সাথে হলো সেন্ট্রাল লাইব্রেরির সাথে সামনে আমার দেখা। তো ওই সময় ও বললো ভাই এই ইভেন্টটা নূরকে দিয়ে করাই আর নূর তখন ডাকসুর বিপি। তো আমি বলছি ঠিক আছে করাও, নো প্রবলেম। তো ওর তখন একটু পলিটিক্যালি প্রবলেমে আছে, কোনো ইভেন্ট পাইতেছে না, কারণ পলিটিক্স যাদের প্রয়োজন তাদের কিন্তু ইভেন্ট প্রয়োজন হয়, অর্থাৎ কোন জায়গায় পলিটিক্সটা থ্রো করবে ওই জায়গাটা প্রয়োজন। তো এই জায়গাটা আমি একটু বেশি কাজ করতাম, কারণ আমি পলিটিক্সের স্ট্র্যাটেজিক যে সাইডটা, কৌশলগত জায়গাটা আমি দেখি। তো পরবর্তীতে নূরও এটাতে এঙ্গেজ হলো, সে নিল। পরে নাহিদ বললো যে ওটাতে ভালো একটা সাকসেস তাদের আসলো। তো এরপরে আড্ডা, গল্প। তারপর আমি যখন রাজু ভাস্কর্যে বসেছিলাম সীমান্ত হত্যা, ওইখানে নাহিদ ক্লোজলি আমার সাথে কাজ করেছে, ওই সময় আমাকে অনেক হেল্প করেছে। আচ্ছা আচ্ছা। তো ওইখানে আমরা একটা আলাপ চালু করেছিলাম সীমান্ত আড্ডা, যেটা অর্থাৎ সীমান্তে যে মানুষগুলো মরে ওই মানুষগুলোর জীবন, গল্প, কাহিনী অথবা আমাদের সীমান্ত নিয়ে যে চিন্তা ভাবনাগুলো আমরা শেয়ার করার জন্য পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আলোচনা শুরু করি। কিন্তু সরকার বিরোধী কোনো অবস্থানে বা ডিরেক্ট এরকম কোনো আন্দোলনে আপনারা করেন নাই, তাই তো? পুরোটাই তো সরকার বিরোধী ছিল। না, সরকার বিরোধী, কিন্তু সরকারের যে এস্টাবলিশমেন্ট, ধরেন তখন আওয়ামী লীগ সরকার আছে এবং এই সরকার বিনা ভোটে, এবং তারপর পরই তো 18 নির্বাচনের কথাই তো বলবেন, যে তারপর 18 নির্বাচন হলো, সেই নির্বাচনের পরও আপনারা কোনো মাঠে নামেন নাই, যে এই নির্বাচন হয় নাই? আমরা তো পুরোটা সময় মাঠে ছিলাম। আমাদের কি নির্বাচনে শেখ হাসিনা কত ভোট পাইছে ওইটা আমাদের কাছে ফ্যাক্ট না। আমাদের কাছে সিস্টেম ছিল ফেসিস্ট, তাকে হলো বিদায় হইতে হবে। মানে সে যে ভোট করতেছে ওই ভোটের অধিকারই তো তার নাই। কিন্তু মানে আপনাদের এই এটা বিষয়গুলো তখন মিডিয়াতে আসে নাই ওইভাবে, বা কেউ করে নাই, আপনারা নিজেরাও কি পোস্ট করতেন ফেসবুকে? হ্যাঁ, আমাদের প্রচুর ইভেন্ট হয়েছে তো ক্যাম্পাসে। আমরা যখন বিসি অফিসে মাইর খেয়েছি, ক্যাম্পাসে আন্দোলন করেছি, এগুলো মিডিয়াতে প্রচুর এসেছে। আমরা টানা দেখা গেছে কোনো আন্দোলন আমরা 3 মাস চালিয়েছিলাম। আচ্ছা। এগুলো মিডিয়াতে তখন এসেছে, আমারও নিজেরও অনেক বক্তব্য আছে। আর আমাদের সেক্টর একটু স্বতন্ত্রভাবে আমরা রেখেছিলাম, বিকজ দ্যাট আপনার লেফটিস্ট যে পার্টিগুলো আছে বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ এস্টাবলিশমেন্টের সাথে একটু সমঝোতা, এখন তো নতুন শব্দ, সমঝোতা করে চলে। এবং ফলত আমি তো ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত ছিলাম, অথবা নূরও যখন ডাকসুর বিপি হলো তখন তো গিয়ে যখন বললো যে মায়ের দোয়া নিয়ে আসলো, আপনারা হয়তো ভিডিওটা দেখেছিলেন, তখন তো ওই জায়গা থেকে আমাদের নতুন কিছু অবজারভেশন বা সৃষ্টি হয়েছিল। তখন আমাদের মনে হচ্ছিল আমরা এস্টাবলিশমেন্টের থেকে বাহির হয়ে যাই, অর্থাৎ এস্টাবলিশমেন্ট থেকে যখন বের হয়েছে তখন তো নিউজ মিডিয়াগুলো তো এস্টাবলিশমেন্টের মধ্যে আছে, ঠিক না? তো ফলত ওই জায়গা থেকে তারা তাদের মতন করে করতো। যেমন আমরা এগুলো রিপোর্টেডলি মানে রিপোর্ট করেছিলাম, ডেইলি স্টার, প্রথম আলো, সব জায়গাতে আমরা বলেছিলাম। তাদের যে কনফারেন্সগুলো হতো সেগুলো আমরা আলোচনা বলেছিলাম যে গণরুমে গেস্টম নির্যাতনের বিরুদ্ধে, অথবা সরকার যেটা এটা করলো। তো সবচেয়ে ইন্টারেস্টিং কাহিনী হলো ওই যে বিএনপি হলো দুঃখলা মাঠে মানে একটা আন্দোলন ছিল। আচ্ছা। তো ওই দিন রাত্রে আমি আর নাহিদ হলো ইয়াতে আড্ডা দিচ্ছিলাম, যে আফতাবনগরে, এটা রাস্তার পাশে বসে বসে আড্ডা দিতেছিলাম। তো আমরা যে রিক্সা দিয়ে গিয়েছিলাম, ওই রিক্সাওয়ালা বলতেছে ভাই আপনারা কি করেন? তো আমরা বললাম আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। বললো কালকে দুঃখলা মাঠে যাবে, কালকে সরকার পড়ে যাবে, এরকম একটা কিছু। তো পরবর্তীতে বলতেছে ভাই এটা হবে না, আপনি খুব ভালো মানুষ, ঠিক আছে আপনি বিএনপি করেন, উপরে নেতারা কিন্তু এনাদেরকে বুকড হয়ে আছে। তো আমার নাহিদ বলতেছে ভাই আমি যাবো, এটা মনে কালকে কিছু হইতে পারে। আমি বললাম কিছুই হবে না, এটা তারা পারবে না এটা। সো এটা হলো তখনকার মানে এই সিনারিওটা ছিল আর মানুষের মধ্যে একটা আপিল ছিল, কিন্তু যারা উপরে এস্টাবলিশমেন্ট তাদের মধ্যে একটা সমঝোতা ছিল আর আচ্ছা আচ্ছা। যার ফলত এই কাঠামোটা কোনো পরিবর্তন, এই জন্য আমরা পুরো এস্টাবলিশমেন্টের বাইরে চলে গিয়েছিলাম। এস্টাবলিশমেন্টের ভিতরে যখন আসলেন, অর্থাৎ এই সরকার যখন হয়, অন্তর্বর্তী সরকার, পরে মানে আপনার ওই যে ডান পিঠে স্বভাবের ওই বিষয়টাই আসি, যে এরকম একটা ঘটনা শোনা যায় যে আসিফ নজরুলের বাসার ছাগল নাকি আপনার খেয়ে ফেলছিলেন।
আচ্ছা হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটছিল, সেটা হলো খাইছিলেন কিনা সত্যি তো ব্যাপারটা? কে কে? হ্যাঁ, এটা এটা আমি বলতে পারবো না কে কে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু অনেকে বলা থাকে, দেয়াল টপকায় গিয়ে? হ্যাঁ অনেকে বলা হয়ে থাকে যে আসিফ নজরুলের যে ছাগল, এগুলা কেউ বলা হয়ে থাকে শেখ হাসিনা নাকি তারা উপহার দিছে দুইটা আসিফ ছাগল। নজরুলকে শেখ হাসিনা আসিফ উপহার দিছে? নজরুল আবার বলে যে এগুলা কেউ ডিজিএফে তাকে উপহার দিয়েছে, কেউ বলে যে তো পরে শুনলাম এটা হয়তো ওনার বাচ্চার জন্য উনি কিনেছিল। তো সবাই তখন আসিফ নজরুল স্যার উপরে ক্ষুব্ধ, কারণ আসিফ নজরুল স্যার অভ্যুত্থানের পরে এমন এমন কিছু কাজ করেছে যে সাংবিধানিক যে সংকটটা সৃষ্টি হয়েছে, বা তখন বলে না বিএনপি কেন সংবিধানের বাইরে যায়, তখন এটা করা হয়নি। তো সংবিধানের ভিতরে যত কিছু কাজ করা অথবা এটার ভিতরে নিয়ে আসা, এটা হলো আসিফ নজরুল করেছে। তা আসিফ নজরুলের উপরে অনেকেই ক্ষুব্ধ ছিল, হয়তো সেই ক্ষোভটা ছাগলের উপরে গিয়ে অনেকের পড়েছে আর কি। খাইছিলেন মাংস? না, এটা হলো এই কি যেন, আমি যখন চায়নাতে ছিলাম, আমার একটা ওইখানে পলিটিক্যাল ট্যুর ছিল, তো মুক্তাদির রশিদ ভাই আমাকে শুধু মেসেজ দিচ্ছিল, ফোন দিচ্ছিল যে এই তোর নামে কিন্তু এরকম নিউজ হবে, এরকম এটা। তো আমি তার রিপ্লাই দিতেছিলাম না যে বুং বাং কই থেকে আসছে এগুলা। তো উনি মনে হয় আউটলুক না কোথায় জব টপ করে, তো আমি তো বুঝি এগুলো কোন জায়গার মাল। তো আমি তারা রিপ্লাই টিপ্লাই দেই না, হুট করে একদিন দেখলাম যে সে একটা এরকম নিউজ করছে। পরে এটা নিয়ে আমাকে আবার এই কোশ্চেন করলো হলো ঠিকানার খালেদ মহিউদ্দিন ভাই। আচ্ছা। তো এইগুলোতে একই গোয়ালের গরু, সবগুলো একসাথে কাজ করে, আউটলুকে একটা সেক্ট কিন্তু আচ্ছা। একসাথে কাজ করে আর কি। তো তখন হলো আমি অনেক বেশি ভোকাল অ্যাবাউট দ্য বিএনপির বিরুদ্ধে, তো তারা আমাকে এটা নিয়ে হলো ফ্রেমিং করতে চাইছিল আর কি। তো আমি তাদের ওই জবাবটা তখন দিয়েছি যে এটা, কি বলছিলেন? আমি বলছিলাম না এরকম না যে আমার নেতৃত্বে বা কোনো কিছু, তবে আমি হ্যাঁ ঘটনা জানি, এরকম ঘটনা ঘটেছিল এটা বলেছিলাম আর কি। আপনি খান নাই মাংস? খান নাই? ছাগলের মাংস খাসির মাংস তো সবাই খায়, আপনি হোটেলে খান না? না, আসিফ নজরুলের ছাগলের মাংস, এটা হচ্ছে বিষয়। না এটা এটা এই জন্যই তো বললাম, অনেকে না, বলে এটাকে। এরপরে তার প্রতিক্রিয়া কি ছিল? আসিফ নজরুল বিষয়টা জানছেন নিশ্চয়ই, আসিফ শেষ মতো নজরুলের আপনাদের পরে সাথে ভালো সম্পর্ক। এটা তো সবার সাথে ভালো সম্পর্ক। আসিফ নজরুলের পরে আসিফ মনে হয় একটা ছাগল কিনে নিয়েছিল, পরে ওই ছাগলটার যে কালার ছিল তো ওইটা ম্যাচ করে নাই। তো ওইটা হলো আসিফ হলো যে ওই যে মেরা দিয়ে না ওইদিকে পাওয়া যায়, ওইখান থেকে নিয়ে আসছে। তো আসিফ ছাগলের স্যার কালার হলো বাচ্চা বলতেছিল যে বাবা ছাগলের কালার তো অন্যরকম ছিল, এটা এমন হয়েছে কেন, এটা ঘাস খাইয়ে অন্যরকম হয়ে গিয়েছিল। তো স্যার অনেক কষ্ট পাইছিল এটা নিয়ে আরই। তো যারা এটা করেছে তাদের এটা করা উচিত সে ছিল না। কোথাও নালিশ করছিল ডক্টর ইউনূসের কাছে? ওটা তো স্যারের কাছেও বলছে এটা। ওই সময় আসলে আমাদের না, এটা কি তার জন্য একটা অপমান হিসেবে কি সে নিছিল, বা আপনাদেরও কি টেন্ডেন্সি এরকম ছিল যে তাকে একটু পচানোর দরকার, যে আপনি এটা কি করতেছেন? মানে এটা যারা করছে এটা হলো এরকম সবাই সবার মধ্যে ইয়ে ছিল আর কি। ধরেন ওইখানে তো অনেক গাছ ছিল, দেখা গেছে একটা গাছে জামরুল ধরছে অন্যরা যায় খাইতেছে, জলপাই ধরছে অন্যরা যায় খাইতেছে, এবং দেখা গেছে অন্য কোনো ফল আসছে, কাঁঠাল আসছে অন্য জনে যায় মানে খাচ্ছে, এবং এমনও ছিল যে এক বাসার ফল অন্য বাসায় দেওয়া, এটা ওইখানে থাকে। এবং ওইখানে একটু গাছগাছালি বেশি, যার ফলে সবাই সবার মধ্যে একটা, এবং দেখা গেছে এই বাসায় একটা কোনো কিছু হলে সবাই সবাইকে দাওয়াত দিতেছে, ওই বাসায় কিছু হলে সবাই সবাইকে দাওয়াত দিতেছে। তো ওইটা এমন ছিল না যে যেই অ্যাঙ্গেলে মানে বিএনপির সো কল্ড এখন নিউ বুদ্ধিজীবীরা এটা বলে, ওই ওই সেন্সে ছিল না। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিওর নিচে টম এন্ড জেরির মতো কমেন্ট যখন আসে, এটা এনজয় করেন নাকি বিরক্ত লাগে? ও আমি তো হলো ওইটাতে যাই না, এটা আমি তো কনজিউম করি না, আমি তো ডেলিভারি দিই। সো কিন্তু যখন দেখেন, হ্যাঁ, তখন ভালো লাগে? ওইটা তো আমি কমেন্ট দেখি না, আমি ফেসবুকের হলো অ্যানালাইটিক্স দেখি, হয়তো আমি ফেসবুকের মেটাতে গিয়ে অ্যানালাইটিক্সগুলো কোথা থেকে কীভাবে হচ্ছে ওইটা দেখি। অর্থাৎ আমাদের কাছে অডিয়েন্স আমরা যেভাবে দেখি, এখানে মেল ফিমেল কোন অডিয়েন্স কতটুকু লেভেলের, তারা কি রিয়াকশন করতেছে কমেন্টে, কিন্তু কমেন্টে কী লিখতেছে ওইটার মধ্যে আমি কখনো যাই না। অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা ছিলেন, এখন রাজনৈতিক দলগুলো স্বীকার করে না, বেশিরভাগ উপদেষ্টা তারা কি আপনাদের সুপারিশে নিয়োগপ্রাপ্ত ছিলেন, নাকি ডক্টর ইউনূসের নিজের মতো করে উনি নিয়েছিলেন? কিছু স্যারের ছিল, কিছু মির্জা ফখরুল ভাইয়েরও ছিল, অনেক পলিটিশিয়ানের ছিল, মানে আমরা সবার সাথে আলোচনা করেছি অ্যাজ ইউজুয়াল, সবারই রিকমেন্ডেশন ছিল। আচ্ছা, পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, এখন পররাষ্ট্রমন্ত্রী, তার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বা আপনারা কিভাবে দেখেন? মানে তখন কি উনি পররাষ্ট্র উপদেষ্টা ছিল? মানে আমরা কি ওনাকে নিয়োগ দিয়েছি? দেইনি তো। আচ্ছা, উনি কিভাবে ঢুকেছেন? নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, মানে একজন উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে যাওয়া। নিরাপত্তা উপদেষ্টা কিন্তু পরে হয়েছে উনি। জি, সে পরে হয়েছিল। আমাদের থেকে ওনার নিয়োগ হয়নি। না, কিন্তু তারপরে এই সরকারের মন্ত্রী, সেটাকে আপনাদের মানে প্রতিক্রিয়াটা আসলে কি ছিল? এখানে তো বাংলাদেশের জিও পলিটিক্যাল জায়গা থেকে এখানে মানে বাংলাদেশের, আমি একটু খোলামেলাভাবে কথা বলি, বাংলাদেশের আগে হলো ইন্ডিয়ান জায়গাটা, ইন্ডিয়ান যে যারা ছিল এস্টাবলিশমেন্ট, তারা বাংলাদেশটা দেখতো আর কি। এবং মানে এটা ওয়ান কাইন্ড অফ তাদের কাছে আমেরিকা বর্গা দিয়ে গিয়েছিল আর কি। বাট চায়না যখন এখানে অ্যাক্টিভ হচ্ছে বা জিও পলিটিক্যাল অনেকগুলো অ্যাসপেক্ট চলে এসেছে, ফলত আমেরিকা ওখানে অ্যাক্টিভ হয়েছে।
এই আর কি এখন এখানে ফলত তাদেরও অনেকগুলো স্বার্থ সংশ্লিষ্ট কাজ আছে। অর্থাৎ বাংলাদেশে দেখেন স্বরাষ্ট্র যেটা মন্ত্রণালয় সেটা ইন্ডিয়া নিয়েছে, আর ফরেনটা যেটা আমাদের আছে সেটা হলো আমেরিকা নিয়েছে। এগুলো মানে স্বরাষ্ট্রটা ইন্ডিয়া নিয়েছে, হ্যাঁ এটা কি কোটায়? এটা না, কারণ ইন্ডিয়ার এখানে প্রবলেম হলো বিজনেস সিকিউরিটি এবং তাদের এখান থেকে নিরাপত্তা ইস্যু, যাতে কোনো আপরাইজিং না হয়। ফলত এটা কিন্তু স্বরাষ্ট্রের মাধ্যমে কন্ট্রোল করা পসিবল। আর যখন আপনি জিওপলিটিক্যাল হিসাবে যাবেন যে এখানে চায়না অথবা এই পেনিনসুলা কেন্দ্রিক যা হচ্ছে, সেখানে কিন্তু এটা ইন্টারনাল সিকিউরিটির সাথে বেশি জড়িত থাকে না, সেটা হলো আউটার সার্কেলেরই। ফলত ওই জায়গাটা তাদের ইম্পর্টেন্সি বেশি প্রয়োজন, যেটাকে ফরেন ডিপ্লোমেসিটা হলো আমেরিকার বেশি প্রয়োজন। আর ইন্টারনাল বিষয় অত বেশি নাক গলাতে যায় না, যদি গলাইতে যায় তাহলে তো বলবে ইন্ডিয়াকে, ভাই মোদি ভাই তুমি এটা করে দাও, তখন সেটা করে দেবে। আপনাদের অন্তর্বর্তী সরকারের সময় ইন্ডিয়ার সাথে যেভাবে একটা দূরত্ব তৈরি হলো, ইন্ডিয়ার মিডিয়াতেও যেভাবে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা বাংলাদেশ নিয়ে নেগেটিভলি ছড়ানো হচ্ছিল, তো সেই জায়গায় সেটাও কি আপনাদের এক রকমের মানে ফেইলিয়ার বলবেন, নাকি এইটাই আপনাদের মেইন এজেন্ডা ছিল যে আমরা ইন্ডিয়ার বিরোধিতা করে আমরা দেখাইতে চাই যে আমরা ইন্ডিয়া বিরোধী? না, আমাদের এখানে মানে শব্দটা একটা অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স কিন্তু আমরা করতে চাই না। আমরা টু দ্য ফ্যাক্টে হলো পলিটিক্সটা করতে চাই। আমরা বলছি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার একটা বাংলাদেশ করতে চাই। সেখানে যেই কোনো দেশে বাধা হলে তাহলে তাদের সাথে আমাদের সমস্যা হবে। আমরা বলছি নদীর আমরা নিরাপত্তা চাই, সীমান্ত হত্যা বন্ধ হোক, এগুলো স্পষ্ট কথাবার্তা। কিন্তু আপনি যখন শেখ হাসিনাকে ওইখানে দিয়েছেন এবং এটা ইরাপ্ট করেছিল যখন শেখ হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছিল, বক্তব্য দিয়েছিল, তাহলে তো আপনি একটা সন্ত্রাসী খুনিকে সেখানে আশ্রয় দিচ্ছেন এবং তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন। এবং এখানে দেখেছেন যে আগরতলাতে একটা প্রবলেম হয়েছে এবং সেখানে আমাদের ক্লোজ যেই স্টেটগুলো রয়েছে সেখানে প্রবলেম হচ্ছিল। তো ফলত ওইখানে হলো ইন্ডিয়ান যদি আমাদের স্টেটের সাথে তাদের মানে যোগাযোগ কমিউনিকেশন করতো তাহলে তো কোনো প্রবলেম নাই, কিন্তু সে যখন এই ধরনের একটা খুনি সন্ত্রাসীকে উস্কে দিচ্ছে সেখানে তো আমাদের প্রবলেম হচ্ছিল এবং সেটা স্টেট পর্যায়ে সে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে তারা এটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে যে শেখ হাসিনাতে তাদের একমাত্র টুল না, বাংলাদেশের জনগণের সাথে কানেক্টিভিটি তাদের খুব। এবং আমার ইন্ডিয়ান এনবয়ের সাথে কথা হয়েছিলাম, তো আমি বলেছিলাম তুমি একটু বের হয়ে দেখো তো যে মানুষের কাছে যাও, তোমাদেরকে কি বলে। বলতেছে আমরা বের হবো কিভাবে? আমি বললাম তোমরা বাংলাদেশে অনেক দাতব্য সংস্থা, কালচারাল সেন্টার সব কিছুই তো চালিয়ে থাকো, মহিলারা হলো তোমাদের জন্য হলো লাঠি বাঁশ নিয়ে ঝাড়ু নিয়ে রেডি হয়েছে। এটা কেন হয়েছে? কারণ তোমরা ওই মানুষের কাছে রিচ করতে পারো নাই, তোমাদের হলো এখানে যে ফরেন পলিসি সেটাই ভুল প্রক্রিয়া যাচ্ছে। এবং আমরা তো এখানে আরএসএস বা একটা নির্দিষ্ট গোষ্ঠী বা এজেন্ডা যারা হলো মুসলিম বিরোধী, বাংলাদেশ বিরোধী, তাদের এজেন্ডা আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে দিব না। তোমরা যদি স্টেট পলিসিতে আসো সেই ক্ষেত্রে তো ওকে, নো প্রবলেম। তো তারা সেই জায়গাটা আন্ডারস্ট্যান্ড করেছে, এখন আস্তে আস্তে সেই বিষয়ে আসছে। উই আর ওয়েলকামিং দেম, নো প্রবলেম। কিন্তু সেটা একটাই কথা, আমাদের মান মর্যাদা সবকিছু নিশ্চিত করে আসতে হবে। আচ্ছা, ফেসবুকে আপনি রিসেন্টলি লিখেছেন যে গত কয়েকদিনের বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী, এমপি, প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকে একটাই সুন্দর দিক নির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া। মানে এটা এতদিন পরে এসে কেন মনে হলো? আপনি আপনার মতো যেভাবে ছিলেন, নির্বাচনের সময় একরকম ছিলেন, আন্দোলনের সময় একরকম ছিলেন, অন্তর্বর্তী সরকারের সময় একরকম ছিলেন, নির্বাচন পরবর্তী নাসিরউদ্দিন পাটোয়ারি একরকম। মানে আপনি আপনাকে কিভাবে শেপে দিতে চান, মানে দেখাইতে চান মানুষ? আমি প্রোফাইলও মানে আমার যে ফেসবুক প্রোফাইল ওইটা তো আমি লিখে রাখছি একটা শব্দ যে মানে প্রতিনিয়ত মানুষ কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এবং সেই ধরেন আমি লিখে রাখছি আই ট্রাভেল, আই গ্রো, আই ইভলভ। প্রতিনিয়ত একটা জার্নির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং সেখানে আমি ওই তাকওয়া মসজিদে কিয়ামুল লাইল করতে গিয়েছিলাম, মানে রাতের বেলা দীর্ঘক্ষণ নামাজ হয়, সেখানে মন্ত্রী এমপি সবাই কিন্তু আসে। তো ওইখানে হুজুর যখন নামাজ পড়ছিলেন আমি আমার কোরআনের আয়াতের অর্থ একটু বুঝতে পারি, তো আমি ওইখানে জাস্ট কান্না করতেছিলাম এবং আমার মধ্যে নতুন করে রিয়েলাইজেশন হয়েছে। এবং সেখানে হলো ধরেন বাংলাদেশে চোর, বাটপার, খুনি, চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসী তো আছেই,